भारत की आजादी का शाम नहीं आने देंगे, भारत की आजादी का शाम नहीं आने देंगे, शहीदों की कफन को बदनाम नहीं होने देंगे। जब तक है लहू एक बूंद भी इन रगों में, जब तक है लहू एक बूंद भी इन रगों में, भारत मां की आंचल को नीलाम नहीं होने देंगे, नीलाम नहीं होने देंगे। আজকের এই সভার সম্মানীয় সভাপতি রয়েছেন তপন বাবু, আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিভাবক স্বরূপ, নেতা স্বরূপ, কলকাতা পৌর নিগমের অন্যতম কর্ণধার রতনদা রয়েছেন, সৌম্য যার ডাকে আমার এখানে আসা সৌম্য রয়েছে, একটু আগে দেবাদা বলে গেল, আমার সঙ্গেই হাওড়া থেকে এসছে আমার প্রায় সন্তান তুল্য কিন্তু ভাই অর্পণ ব্যানার্জি, যে হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক। সামনে বসে আছেন রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধারা, এই এলাকার মানুষজন, এবং বিশেষ করে দুর্গা দুর্গেশ নন্দিনী টালিগঞ্জের দেবী চৌধুরানীদের আমি মাথা নিচু করে প্রণাম জানাই, কুর্নিশ জানাই, অভিনন্দন জানাই। প্রথমেই আমি একটু ক্ষমা প্রার্থনা করে নিই, আমার একটু আসতে দেরি হয়ে গেছে। আসলে পলাশির যুদ্ধে লড়তে লড়তে ক্লাইভের কাছে আমি গ্রেপ্তার হয়ে গিয়েছিলাম, জেল থেকে ছাড়া পেতে একটু সময় লেগেছে, তার জন্য একটু দেরি হয়ে গেছে, আপনারা ক্ষমা করে দেবেন। এখন এইসব না বললে চলছে না, জমছে না ঠিক ব্যাপারটা। ধরুন আমি গিয়ে একটা জায়গায় বলবো যে পানিপথের যুদ্ধে লড়তে লড়তে আমি একটু বাবরের কাছে গ্রেপ্তার হয়ে গিয়েছিলাম, এগুলো এখন বলতে হচ্ছে। রাজনীতি করতে গেলে, ভারতবর্ষের রাজনীতিতে টিকে থাকতে গেলে খুব জরুরি হয়ে পড়েছে এগুলো বলা। প্রথমেই আমি একটা কথা বলি, আমি একজন হিন্দুর সন্তান। প্রত্যেক দিন স্নান করবার পর সূর্য প্রণাম না করে আমি জল খাই না। বাড়ি থেকে বেরোবার সময় গৃহ দেবতাকে প্রণাম না করে বাড়ির বাইরে পা রাখি না। কিন্তু আজ স্বাধীনতার ৭৩ বছর পর এই প্রথম কেউ আমাকে বলছে দুর্গাপূজার মণ্ডপ থেকে বিসমিল্লাহ সানাইটাকে বন্ধ করে দিতে হবে। স্বাধীনতার ৭৩ বছর পর এই প্রথম কেউ আমাকে বলছে মহেন্দ্র সিং ধোনির পাশ থেকে মোহাম্মদ শামিকে সরিয়ে দিতে হবে। স্বাধীনতার ৭৩ বছর পর এই প্রথম কেউ আমাকে জিজ্ঞাসা করছে তুমি রামায়ণ পড়েছ তো, জয় শ্রীরাম বলেছ তো, তবেই তুমি এই দেশে থাকতে পারবে, না হলে তোমার ঠিকানা ঢাকা, খুলনা অথবা চিটাগাং কিংবা ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি অথবা করাচি। মমতা ব্যানার্জির অপরাধ কোথায় জানেন? মমতা ব্যানার্জি শুধু বলে ফেলেছেন রামায়ণ পড়ে ভারতীয় হওয়ার প্রয়োজন নরেন্দ্র মোদীর হতে পারে, অমিত শাহের হতে পারে, আমার বাংলার মানুষ একটু আধটু রবীন্দ্রনাথ পড়েছে, তাই জানে হিন্দু ব্রাহ্মণের ছোট্ট মেয়ে মিনিকে মুসলমান কাবুলিওয়ালা রহমত খাঁ মেয়ের মতো ভালোবাসতে পারে। এটাই আমার ইতিহাস, এটাই আমার পরম্পরা, এটাই আমার সংস্কৃতি। ওরা বলছে ইতিহাস বদলে দিতে হবে। মমতা ব্যানার্জি বলেছেন একটু সবুর করো, ২০২৪ আসছে, সরকার বদলে দেব, প্রধানমন্ত্রী বদলে দেব। বলুন মমতা ব্যানার্জি ভুল বলেছেন? মমতা ব্যানার্জি অন্যায় করেছেন? বিশ্বাস করুন, আমরা কিন্তু অরূপ বিশ্বাস বা দেবাশিস কুমারের জন্য আমি আজ হাওড়া থেকে এখানে ভোট চাইতে আসিনি। আমি টালিগঞ্জ আর রাসবিহারীর জাগ্রত বিবেকের কাছে নত জানু হয়ে হাত জোড় করে বিচার চাইতে এসেছি, বিচার চাইতে এসেছি। আগামী 10 তারিখ একটা নীল বোতাম টিপে আপনারা বিচার দেবেন। আপনাদের রায় সারা ভারতবর্ষ জেনে যাবে ২রা মে সকালবেলার পর। গত ৩-৪ দিন আগে একটা বই প্রকাশ হয়েছে দিল্লি থেকে, বলা হচ্ছে নির্বাচনী ইস্তাহার।
নির্বাচন হচ্ছে কোথায়? বাংলায়। ইস্তাহার বেরোচ্ছে কোথায়? দিল্লিতে। নির্বাচন ভোট দেবে কারা? 9.5 কোটি বাঙালি। ইস্তাহারটা লেখা হচ্ছে কিসে? হিন্দিতে। আমি তো গত 3-4 দিন ধরে জলে ভিজিয়ে রোদে শুকিয়ে পড়বার চেষ্টা করলাম, পড়ে আমি একটু উদ্ধার করলাম। নির্বাচনী ইস্তাহারে ওনারা দুটো ঘোষণা বিশেষ করে করেছেন। ঘোষণা 1, পশ্চিমবঙ্গের ক্ষমতায় এলে দুর্গাপুজোটা চালু করবে। আর ঘোষণা 2, বাংলায় ক্ষমতায় এলে ওনারা সিএএটা করবে, সব মুসলমান ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন, শুধুমাত্র হিন্দুরা থাকবে। না, ওটা পেছনে একটু আলোচনা হচ্ছে, আমার বক্তব্যটা ভালো লাগছে না বোধহয় ওনাদের, ওই জন্য একটু আলোচনা করছেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, দুটো ঘোষণা ওনারা করেছেন। 1, দুর্গাপূজা চালু হবে, আর 2, সিএএ হবে। আমি জানি না আমার গলার আওয়াজ এই এলাকার 4 আনা 8 আনা 12 আনা পার্শ্বিকের কোনো বিজেপির বন্ধু শুনছেন কিনা, কিংবা 1 টাকা মার্কা সবচেয়ে বড় বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী শুনছেন কিনা। যদি শোনেন, বিনয়ের সঙ্গে অনুরোধ করব, কাগজ পেন্সিলে লিখে নিন। 24 ঘন্টা সময় দিলাম, এখানে দাঁড়িয়ে প্রমাণ করে দেবেন আমি মিথ্যে কথা বলে গেছি। যদি প্রমাণ করতে পারেন, কথা দিয়ে যাচ্ছি, মমতা ব্যানার্জি নয়, সারা জীবন বিজেপি নেতাদের বাড়িতে ইঁটো চায়ের কাপ ডিশ ধুয়ে জীবন কাটিয়ে দেব তৃণমূল কংগ্রেস। দুর্গাপূজা চালু করবে কারা? ভারতীয় জনতা পার্টি। দুর্গাপূজা হবে কোথায়? বাংলায়। 1898 সাল আমার জেলা হাওড়ার বেলুর মঠ, গঙ্গার তীর, বিকালের সূর্য তখন অস্ত যাচ্ছে, বেলুর মঠে গঙ্গার তীরে বসে আছেন ভারত পথিক সাধক স্বামী বিবেকানন্দ, তার পাশে বসে ভারত ভগিনী সিস্টার নিবেদিতা। নিস্তব্ধ চরাচর, হঠাৎ নিস্তব্ধতা ভেঙে স্বামীজি বলে উঠলেন, না সিস্টার, এভাবে সময় নষ্ট করা ঠিক হচ্ছে না, কিছু একটা করতে হবে। সিস্টার জিজ্ঞাসা করছেন, কি করতে চান স্বামীজি? স্বামীজি বলছেন, আমি চিকাগো থেকে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে পৃথিবী জয় করেছি, কিন্তু আমি তো এখনো আমার নিজের দেশ ভারত মাকে চিনিনি। আমি আমার ভারতকে জানতে চাই, ভারত মাকে চিনতে চাই, আমি পায়ে হেঁটে পুরো ভারতবর্ষটা ঘুরতে চাই। সিস্টার, খুব পরিশ্রমের কাজ, তুমি কি পারবে আমার সঙ্গে যেতে? সিস্টার বলছেন, আমি আমার নিজের দেশ, আমি আমার আত্মীয় পরিজন, মা বাবা সবাইকে ছেড়ে চলে এসেছি এই ভারতবর্ষটাকে নিজের দেশ ভেবে, আমি অবশ্যই যাব আপনার সঙ্গে। শুরু হলো পথ চলা। কন্যাকুমারিকা থেকে হাঁটা শুরু করলেন স্বামী বিবেকানন্দ। 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, টানা 6 মাস ধরে পথ চললেন। পৌঁছালেন কাশ্মীর। ক্লান্ত শরীর আর বইছে না, বসে পড়েছেন একটা পাথরের টুকরোর ওপর। সামনের মাঠে খেলা করছে কয়েকটা ছোট ছোট শিশু। একটা বছর 5-এর ছোট্ট মেয়ে, তাকে তার মা একটা বাটি করে খাবার দিয়ে গেল। মেয়েটা সবে খাবারটা মুখে তুলতে যাবে, এমন সময় আরো দূর থেকে আরো ছোট 4 বছরের একটা ছেলে ছুটতে ছুটতে মেয়েটার কাছে এসে কিছু একটা বলল। মেয়েটা খাবারটা আবার বাটিতে রেখে এগিয়ে দিল ওই ছেলেটার দিকে। স্বামীজি উঠে দাঁড়িয়ে পড়লেন, বললেন, সিস্টার, আমি পেয়ে গেছি। সিস্টার বলছেন, কি পেলেন স্বামীজি? স্বামীজি বললেন, যে মেয়ে নিজের মুখের খাবার ভাইয়ের মুখে তুলে দেয় এই ভারতবর্ষ, তাকেই মা দুর্গা বলে চেনে, সেই আমার মা দুর্গা। সিস্টার, ওই মেয়েটাকে আমি আগামীকাল ক্ষীর ভবানী মন্দিরে দুর্গার আসনে বসিয়ে কুমারী পূজা করব। তুমি পূজার উপকরণ সাজাও,
আমি যাচ্ছি মেয়েটার বাবার সঙ্গে কথা বলতে, হঠাৎ কাশ্মীরি পণ্ডিতরা স্বামীজির রাস্তা আটকে দাঁড়ালো। স্বামীজি, ওই মেয়েটাকে আপনি দুর্গা সাজাতে পারেন না, ওই মেয়েটার বাবা একজন মুসলমান নৌকো চালক, ওর শরীরে মুসলমানের রক্ত, ও দুর্গা হতে পারে না। স্বামীজির চোয়ালটা শক্ত হয়ে গেল, কান দুটো লাল হয়ে গেল, গম্ভীর গলায় বললেন, তোমরা তোমাদের মা দুর্গাকে হিন্দু আর মুসলমানের পোশাক দিয়ে চেনো, আমি আমার মা দুর্গাকে অন্তর আত্মা দিয়ে চিনি। ওই মেয়েটার শরীরে হিন্দুর পোশাক থাক আর মুসলমানের পোশাক থাক, ওই আমার মা দুর্গা, আগামীকাল ওকেই আমি কুমারী পূজা করব। পরের দিন সকাল ক্ষীর ভবানী মন্দির, দুর্গা পূজার অষ্টমী, ঘন্টা বাজছে, শাঁখ বাজছে, মুসলমানের মেয়ে দুর্গা সেজে বসে আছে, পূজা করছেন হিন্দুর সন্তান স্বামী বিবেকানন্দ, পুজোর উপকরণ সাজিয়ে দিচ্ছে খ্রিস্টান ঘরে জন্ম নেওয়া সিস্টার নিবেদিতা মমতা ব্যানার্জি বলেছেন, এটাই আমার ভারতবর্ষ, বাংলা মানে নরেন্দ্র মোদী নয়, বাংলা মানে নরেন্দ্রনাথ দত্ত। বিশ্বাস করুন, আজ শুধু ভোট চাইছি না আমরা, এই বাংলার মা দুর্গা আজ দুর্গেশ নন্দিনী দেবী চৌধুরানীদের কাছে বিচার চাইছে, বিচার চাইছে, বিচার চাইছে, একটা নীল বোতাম টিপে বিচার চাইছে। আজ মা দুর্গাকে বিচার দিন আপনারা, এটাই আবেদন করতে এসছে। সিএতে সমস্ত মুসলমানকে তাড়িয়ে দেবে, মুছে দেবে ইতিহাস। গত পরশু বাঁকুড়ায় বলছিলেন, আমি তখন মেদিনীপুরে ছিলাম, গতকাল ফিরেছি আমি, গলার অবস্থা সত্যিই খুব খারাপ, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, খুব জোরে কথা বলতেও পারছি না। গত পরশুদিন বাঁকুড়ায় উনি বলছিলেন, ইদানিং তো দেখছি বাংলার ভোট যত এগোচ্ছে নরেন্দ্রনাথের রবীন্দ্রনাথ হওয়ার চেষ্টাও বেড়ে যাচ্ছে, দাড়ি বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আমাদের আপত্তি কিছু নেই, আমরা তৈরি আছি, দোসরা মেয়ের পর দাড়ি যতই বাড়ুক না কেন, নাপিত আমরা বাংলা থেকেই পাঠাবো, এটা নিশ্চিত। শুধু এটা বলি, বাঁকুড়ায় বলছিলেন, ये सुभाष बोस का बंगाल है, सीए जारी करना है, चालू करना है, सुभाष बोस का बंगाल को बचाना है। আমি শুনছিলাম মোবাইলেতে লাইভ করছিল কেউ একজন, শুনছিলাম, অবাক হয়ে গেলাম। সুভাষ বোসের বাংলা, সুভাষ বোসের বাংলায় সিএ করবে ভারতীয় জনতা পার্টি। এই দক্ষিণ কলকাতার মাটিতে দাঁড়িয়ে আজ আমি চুপ থাকতে হবে আমাকে? যে মাটিতে সুভাষ বোসের পায়ের ধুলো আজও মিশে আছে, সেই মাটিতে দাঁড়িয়ে আমি নীরব থেকে যাব? একটা প্রতিবাদ হবে না? 1940 সাল এই এলগিন রোড থেকে দাঁড়িয়ে একজন তরুণ চিৎকার করে বলেছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বাড়ির মা বোনেরা কানের দুল, হাতের চুড়ি, গলার মঙ্গল সূত্র অব্দি খুলে দিয়ে দিচ্ছে সুভাষ বোসকে, বলছে, সুভাষ যাও, ভারতটাকে স্বাধীন করে ফিরে এসো, আমার সর্বস্ব দিয়ে দিলাম তোমায়। একজন ব্যবসায়ী গুজরাটের মানুষ ঘোষণা করলেন, আমি সুভাষ বোসের তহবিলে 1 কোটি টাকা দেব। 1940 সাল। বাংলা ভোলেনি ভারতবর্ষের ইতিহাস, বিজেপি জানে না ভারতবর্ষের ইতিহাস। গুজরাটে ওরা চেনে শুধু নরেন্দ্র মোদী আর অমিত শাহকে, কিন্তু বাংলা ভোলেনি সুভাষ বোসের দিকে সাহায্যের হাত বাড়ানো মানুষটাকে। লোকটার নাম ইউসুফ মারফানি। ধর্ম কি? মুসলমান। দিচ্ছে কাকে? সুভাষ বোসকে। দিচ্ছে কেন? ভারতবর্ষের স্বাধীনতার জন্যে। সুভাষ বোস ইউসুফ মারফানির বাড়িতে হাজির হয়েছেন তার দান গ্রহণ করবেন বলে। বাড়ির সামনে ভিড় জমেছে সুভাষ বোসকে একটু দেখবে। যেমন আপনার পাড়ায় মমতা ব্যানার্জি এলে আপনারা ভিড় করেন, একটু মমতা ব্যানার্জিকে দেখবো, একটুখানি কথা বলবো, তেমন অনেক মানুষ ভিড় করেছেন ইউসুফ মারফানির বাড়ির সামনে সুভাষ বোসকে দেখবেন বলে, কথা বলবেন বলে। ওই ভিড়ের মধ্যে থেকে একটি অন্ধ বুড়ি
হোঁচট খেতে খেতে সুভাষ বোসের সামনে হাজির। সুভাষ বোস তার হাতটা ধরে নিয়েছে। সুভাষ বোসের ছোঁয়া পেয়েই অন্ধ বুড়িটা হাউ হাউ করে কাঁদতে শুরু করেছে। সুভাষ বোস জিজ্ঞাসা করছেন, মা আপ रो क्यों रही हो? অন্ধ বুড়িটা বলছেন, बेटा मेरे पास ऐसा कुछ भी बचा नहीं कि मैं हिंदुस्तान की आज़ादी के लिए तुमको दे सकूं। आशीर्वाद के सिवा कुछ दे नहीं पाऊंगा मैं, इसलिए मैं रो रही हूं। সুভাষ বোস ওই অন্ধ বুড়ির পাশে দাঁড়ানো একটা জওয়ান ছেলেকে দেখিয়ে বলছেন, মা ये बेटा कौन है? অন্ধ বুড়িটা বলছেন, ये मेरा लौता बेटा है। সুভাষ বোস দুটো হাত বাড়িয়ে দিয়ে বলছেন, माँ तुम अपना बेटे को मेरे तरफ दे दो, हमको दे दो हिंदुस्तान की आज़ादी की जंग में शामिल होने के लिए। অন্ধ বুড়িটা তার একমাত্র ছেলেকে সুভাষ বোসকে দান করলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য। আজাদ হিন্দ ফৌজের প্যারেড চলছে। অন্ধ বুড়িটা গেছেন তার ছেলের সঙ্গে দেখা করতে, দূরে দাঁড়িয়ে আছেন। প্যারেডের শেষে সুভাষ বোস পুরো ফৌজের সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, তোমরা তো এই ভারতবর্ষের ভারত মায়ের স্বাধীনতার জন্য লড়াই করতে যাচ্ছ, কিন্তু তোমরা কি কেউ ভারত মাকে দেখেছো কোনোদিন? পুরো ফৌজ নীরব, চুপ, উত্তর নেই। সুভাষ বোস অন্ধ বুড়িটার হাত ধরে নিয়ে এসে ফৌজের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলছেন, এই হচ্ছে ভারত মা, যে তার একমাত্র সন্তানকে দেশ স্বাধীন করতে কুরবানি দেওয়ার জন্যে অর্পণ করেছেন। ছেলেটার নাম শাহনওয়াজ হোসেন, একটা মুসলমান। আজ নরেন্দ্র দামোদর দাস মোদী গুজরাট থেকে এসে দক্ষিণ কলকাতার মানুষকে বলবেন সিএএ করে বাংলার থেকে শাহনওয়াজ হোসেনকে আলাদা করে দিতে হবে। মমতা ব্যানার্জি শুধু এটাই বলেছেন, জীবন দিতে রাজি আছি, সুভাষ বোসকে ছাড়বো না, সুভাষ বোসকে ছাড়বো না। বলুন মমতা ব্যানার্জি অন্যায় বলেছেন, ভুল বলেছেন? আজ টালিগঞ্জার রাসবিহারীর জাগ্রত জনতার বিবেকের কাছে ভোট চাইছি না, আমি বিচার চাইতে এসেছি, বিচার চাইতে এসেছি। বিচার দেন আপনারা। বক্তব্য খুব দীর্ঘায়িত করবো না, কারণ রতনদা বলবেন। আমি শুধু যাবার আগে আপনাদের কাছে বলছি, গত পরশুদিনই ছাতনার মিটিংয়ে দাঁড়িয়ে আবার সেই পুরনো কথা ভদ্রলোক বলে গেছেন। আবার ঘুরিয়ে ফিরিয়ে সেই পুলওয়ামা, আবার ঘুরিয়ে ফিরিয়ে সেই বালাকোট। বাংলার মানুষের কাছে দুয়ারে দুয়ারে ঘুরে দেশপ্রেম বিক্রি করছে। দেশপ্রেম বেচছে কাকে? বাংলার মানুষকে। কোন বাংলা? সেলুলার জেলের দেওয়ালে রক্তের যে বাংলার জন্য আজ সকালেও লালকেল্লায় তিরঙ্গা পতাকাটা উড়েছিল, সেই বাংলাকে দেশপ্রেমের কথা শোনাবে। একটু জবাব দেবেন, পালিয়ে যাবেন না জয় শ্রীরাম বলে, একটু জবাব দেবেন। 2014 16ই নভেম্বর কাশ্মীরের বালতাল থেকে নিজে জিপ চালিয়ে চলেছেন কারগিলের উদ্দেশ্যে ক্যাপ্টেন নরেন্দ্র কুমার। পরের দিন সকালে কারগিলে ডিউটি ধরবেন। সারা রাত ধরে গাড়ি চালাচ্ছেন পাহাড়ি রাস্তায়, বারবার মোড় ঘুরছেন। ঠিক দ্রাসের কাছে তখন মধ্যরাত প্রায় 12টা। নরেন্দ্র কুমারের জিপের সামনে হঠাৎ এক ভয়ঙ্কর গ্রেনেড বিস্ফোরণ, উইন্ডস্ক্রিন ভেঙে চুরমার। নরেন্দ্র কুমারের সারা শরীর ক্ষতবিক্ষত। ডান হাতে রেডিও ট্রান্সমিটার, বাঁ হাতে এসএলআর রাইফেল। বসে পড়েছেন জিপে দিয়া, क्या मैं गोली चला सकता हूं। উল্টো দিক থেকে হেডকোয়ার্টার বলছে, अभी 2 दिन इंतजार करो, क्योंकि हमारे प्रधानमंत्री नवाज शरीफ का दिन बाद हम गोली चलाएंगे। नरेंद्र कुमार। পরের দিন বিকাল 3টে জৌনপুরের গভীরান গ্রামে কলেজ গ্রাউন্ডে হেলিকপ্টার থেকে নামানো হচ্ছে তিরঙ্গা পতাকায় মোড়া কফিনটা।
তিরঙ্গা পতাকায় মোড়া কফিনটা, 13 বছরের ছোট্ট মেয়েটা বাবার লাশটাকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে বলছে, कभी बेकास ने मारा, कभी बेबसी ने मारा, गिला मौत से नहीं, मेरा पापा को तो अपना ही प्रधानमंत्री ने मारा, अपना ही प्रधानमंत्री ने मारा। বলুন তো ইতিহাস কি ভুল? বিজেপির বন্ধুরা পালিয়ে যাবেন না জয় শ্রীরাম বলে। হিম্মত থাকলে আরএসএস এর মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়ার পর মায়ের দুধ খেয়ে থাকলে টালিগঞ্জের মানুষকে জবাব দিয়ে যাবেন, জবাব দিয়ে যাবেন। আজ তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। শুধু যাবার আগে আপনাদের কাছে আমি করজোড়ে আবেদন করে যাব, সুযোগ পেলে আবারও আসবো। আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে করজোড়ে আবেদন করে যাব। আজ মমতা ব্যানার্জি যে লড়াইটা লড়ছেন, এই লড়াইটা কিন্তু আজকের লড়াই নয়। অনেকে বলছেন এটা বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই। ভুল, একদম ভুল। ভাববেন না এটা বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই। আজ থেকে 5 দিন আগে মুরলীধর সেন লেনে সাংবাদিক সম্মেলন করে ওনারা জানিয়েছেন, বাংলার বুকে বিজেপি ক্ষমতায় এলে কন্যাশ্রীটা বন্ধ করে বেটি বাঁচাও বেটি জ্বালাও নাকি একটা আছে চালু করবে, কন্যাশ্রীটা বন্ধ করে দেবে। বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় এলে সবুজ সাথী সাইকেলগুলো দেওয়া বন্ধ হয়ে যাবে। বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় এলে খাদ্য সাথীটা ওরা তুলে দেবে। বিজেপি বাংলার ক্ষমতায় এলে স্বাস্থ্য সাথীটা ওরা বন্ধ করে দেবে। আর গত কয়েকদিন আগে মমতা ব্যানার্জি একটা ইস্তাহার জারি করেছেন, বলেছেন বাংলায় তৃণমূল ক্ষমতায় এলে কন্যাশ্রীটা 9 থেকে 8 থেকে দিচ্ছি, ইচ্ছে রইল 5 থেকে যদি চালু করা যায়। মমতা ব্যানার্জি বলেছেন ইস্তাহার জারি করে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় এলে সবুজ সাথী সাইকেলটা 9 থেকে দিচ্ছি, কিন্তু গ্রামগুলোয় ছেলে মেয়েগুলো ছোট ছোট 6-এ পড়ে, বড্ড কষ্ট পায়। ইচ্ছে রইল টাকা পয়সা জোগাড় করতে পারলে সবুজ সাথী সাইকেলটা 6 থেকেই দিয়ে দেব। মমতা ব্যানার্জি বললেন পশ্চিমবঙ্গের ক্ষমতায় তৃণমূল ফিরলে 2 টাকায় খাদ্যসাথী চাল দিয়েছি, করোনায় সেটাকেও বিনা পয়সা করে দিয়েছি। মানুষ রেশন দোকানে ব্যাগ নিয়ে গেছে, চাল নিয়ে ফিরেছে। এবার আর সে কষ্টটাও করতে দেব না। চালের বস্তা কাঁধে সরকারের পক্ষ থেকে আমি পৌঁছে যাব মানুষের দুয়ারে বিনা পয়সায় চাল দেওয়ার জন্য। তাই লড়াইটা বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই কেউ ভাববেন না দয়া করে। লড়াইটা এবারে বন্ধ করে দেওয়ার সঙ্গে চালু করার লড়াই। আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কোন দিকে থাকবেন, বন্ধ করার দিকে নাকি চালু করার দিকে। মমতা ব্যানার্জি যে লড়াইটা করছেন, এই লড়াইটা আজকের লড়াই নয়, একদম ভুল ভাববেন না। এই লড়াইটা আজ থেকে 80 বছর আগের লড়াই। এই দক্ষিণ কলকাতার মাটিতে দাঁড়িয়ে 80 বছর আগে একজন তরুণ বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তাকে 4 কোণ থেকে ঘিরে নেওয়া হয়েছিল। একদিকে ছিল আরএসএস হিন্দু মহাসভা, একদিকে ছিল কমিউনিস্ট, একদিকে ছিল কংগ্রেস, আর একদিকে ছিল মুসলিম লীগ। একদিন তাইহুকুর অন্ধকার রাতে হারিয়ে যেতে হয়েছিল আমাদের সুভাষ বোসকে। সুভাষ ঘরে ফেরে না। আজ 80 বছর বাদে সেই বাংলার মাটি থেকেই আবার একজন মহিলা মাথা তুলে বলেছেন, তোমরা আমাকে সমর্থন দাও, আমি বুক দিয়ে সংবিধানটাকে রক্ষা করব। আবারও তাকে 4 কোণ থেকে ঘিরে নেওয়া হয়েছে। একদিকে রয়েছে আরএসএস বিজেপি, একদিকে রয়েছে সিপিএম, একদিকে রয়েছে কংগ্রেস, আর একদিকে রয়েছে মিম আব্বাস সিদ্দিকিরা। মাঝখানে লড়াই করছেন একা বাঘিনী, এ যুগের লেডি সুভাষ মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্তটা আপনারা নেবেন আগামী 10 তারিখ। আবারও কি 2021-এ আবার একটা সুভাষকে রাতের অন্ধকারে হারিয়ে যেতে হবে, নাকি 2021-এ প্রমাণ করবে বাংলা বারবার সুভাষ হারাতে পারে না।
বারবার সুভাষ হারাতে পারে না। এবার সুভাষ করে দেব, বারবার সুভাষ হারাতে পারে না। এবার সুভাষ কপালে বিজয় তিলক করে নবান্নর সামনে দাঁড়াবে এবং বাংলার লড়াই জারি রাখবে। শুধু যাবার আগে বলি, 1757 থেকে 2021, 1757 থেকে 2021 সময়ের ব্যবধান 300 বছর হলেও লড়াইটা একই। সেদিনের পলাশীর প্রান্তর আজ আবার বাংলার বুকে নতুন করে ফিরে এসেছে। এই পলাশীর যুদ্ধে আবার লড়াইয়ে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানি না এই যুদ্ধের পরিণতি কি, শুধু এটা বলে যেতে পারি এই যুদ্ধের দুটো পরিণতি হতে পারে। হয় মমতা ব্যানার্জি অধ্যায় লেখা হবে, আর যদি মমতা ব্যানার্জি পরাজিত হন, তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী হয়ে বলে যাচ্ছি, ইতিহাসের পাতায় মমতা ব্যানার্জির নামটা মির্জাফরের পাশে নয়, সিরাজদৌলার পাশে লেখা থাকবে। এইটুকু বলে আমি বিদায় নেব। যাবার আগে শুধু এটুকুই থাকলো, আপনাদের উদ্দেশ্যে আমার আবেদন, হাত জোড় করা। আপনাদের কারুর ভাই, কারুর সন্তান, কারুর দাদার মতো শুধু একটুখানি 21-এর লড়াইতে এটা মাথায় রাখবেন, अभी तो सिर्फ परिंदे शुमार करना है, अभी तो सिर्फ परिंदे शुमार करना है, फैसला आना है बाकी किस किसका शिकार करना है। दरिया तुझे गरूर है अपनी रवानी पर, दरिया तुझे गरूर है अपनी रवानी पर, हमें भी जिद है दरिया को पार करना है, दरिया को पार करना है। जय हिंद, जय बांग्ला। तृणमूल कांग्रेस जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, अरूप विश्वास जिंदाबाद।